হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনাদের জন্য আরও একটু নতুন গল্প নিয়ে আসলাম। সো সবাই সাপোর্ট করেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে কি মূলত যে বিষয়টা সেটা আপনাদেরকে বলি, এই যে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, ভিডিও যে দেখেন, এতে মনে করেন সাবস্ক্রাইব করলে কি আরও আমাদের ভালো হয়। সেটা মানে দেখা যাচ্ছে আপনারা যদি সাপোর্ট করেন, সো নেক্সট আরও নতুন কিছু করতে পারবো। মানে আপনারা সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো নেক্সটে আরও ভালো কিছু হবে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ছেলে বাইকের ওপর বসে সানগ্লাসটা হাতে নিয়ে সেটা ঘোরাচ্ছে। দূর থেকে দেখেই কেমন অভদ্র টাইপ মনে হলো তরুর। আর একটু সামনে যেতেই চেহারা স্পষ্ট হলো। এই ছেলেকে তো চিনে তরু, একবার না বেশ কয়েকবার দেখেছে ওকে, এমনকি ওদের বিয়ের দিনও দেখেছে। এ তো ডক্টর আবির আহমেদের ছোট ভাই। একে দেখেই মাথা শিরা দপদপ করে জ্বলে ওঠে তরুর। এর ভাই যেমন খারাপ, এ ছেলেও তো বখাটে। এদের বাবার আসলে বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। একটা ছেলেকেও মানুষত্ব শেখাতে পারল না। পড়ালেখা শেখালে আর পাঠ্য বইয়ে মুখ গুজে থাকলে মানুষত্ব অর্জিত হয় না। এটা একটা আলাদা গুণ, যেগুলো মানুষ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শেখায়। অবশ্য এদের বাবা নিজেই তো অবৈধ পন্থায় উপার্জন করেন। এসব ভাবতে ভাবতেই সেই ছেলেগুলোর সামনে চলে আসে তরু আর মোহনা। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে সানগ্লাস ঘোরাতে থাকলেও তরুর দিকে চোখ পড়ায় তার সানগ্লাস ঘোরানো অফ হয়ে যায়। এক ধ্যানে তাকিয়ে থাকে ওর দিকে। তরুরা গিয়ে দাঁড়াতেই পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, এটা আদিব ভাই, সালাম দাও তাকে। মোহনা মিনমিন কণ্ঠে সালাম দেয়। আদিব সালামের জবাব না দিয়ে তরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি সালাম দিবেন না ভাবি? আদিবের মুখে ভাবি ডাক শুনে শরীর জ্বলে উঠল তরুর। এই ছেলে ওকে জ্বালানোর জন্যই ভাবি বলছে। আদিবের মুখে ভাবি ডাক শুনে পাশে দাঁড়ানো ছেলেগুলো চোখ বড় বড় করে তাকালো। তারা তো আর জানে না গ্রামে কি হয়েছিল। আমি কারোর ভাবি নই। কোনো খারাপ লোকের বউ হওয়ার ইচ্ছেও নেই আমার। উফ, ভাবি যে কি যে বলেন না। বিয়ে না করে এমনি এমনি বেডে যাবেন নাকি? অবশ্য আপনার তো আগেও এক্সপিরিয়েন্স আছে, এখন চাইলে আমাদেরও একটু সুযোগ দিতে পারেন। মেজাজ খারাপ হয় তরুর। এই ছেলেকে দূর থেকে দেখেই খারাপ মনে হয়েছিল তরুর। তবে ওর ধারণার থেকেও বেশি খারাপ এই ছেলে। জগিং এর বিষয়টা মানলেও এরকম একটা নোংরা প্রস্তাব সহ্য হলো না তরুর। মোহনার হাত থেকে হাত টেনে ছাড়িয়ে নিল। আদিবের সামনে গিয়ে গায়ের জোর দিয়ে এক চড় দিল। সাথে সাথে গালে হাত চলে গেল আদিবের। অন্য হাত দিয়ে কঞ্জি চেপে ধরল তরুর। দাঁতে দাঁত চেপে বলল, নিজের ইচ্ছায় যখন যাও তখন তো দোষ হয় না। গ্রাম থেকে সুবিধা হচ্ছিল না, তাই এখানে এসে দিচ্ছ। বুঝি না আমরা, তাই না? তোর এই তেজ তো আমি দেখে নিব। একদিন এর জন্য হলেও তোর আমার করে করব, দেখিস। হাত টানাটানি করে ছাড়াতে পারে না, কিন্তু মুখে থুতু ছিটায় তরু। আর বলে, তোর তো পরিবারের শিক্ষার অভাব আছে। আর বললি না আমি নিজ ইচ্ছায় গেছি? ওগুলো তোর জানোয়ার ভয়ের এডিট করা ছিল। ছাড় বলতেছি। মুখে থুতু দেওয়ার সাথে সাথে হাত ছেড়ে দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল তরুকে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল তরু। মোহনা দৌড়ে গিয়ে তুলল তরুকে। তরু আবার উঠে যাচ্ছিল আদিবকে আঘাত করার জন্য, কিন্তু মোহনা হাত টেনে নিয়ে আসে সেখান থেকে। আনলি কেন আমাকে? ওদের সাথে ঝামেলা করো না, দেখলি না ওরা খারাপ। তরু জোরে জোরে শ্বাস নেয়, রাগ কমানোর চেষ্টা করতেছে, নিজেকে উপরে উপরে যথেষ্ট স্ট্রং রাখার চেষ্টা করে তরু। তবুও একটা চাপা ক্ষোভ তাদের ওপর রয়ে গেছে, যাদের জন্য আজ আম্মুকে ছেড়ে এত দূরের একটা শহরে এসে থাকতে হচ্ছে। মোহনা তরুকে টেনে নিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে যায় এগোই। তরুকে আর মোহনাকে ঢুকতে দেখে কয়েকটা মেয়ে এগিয়ে আসে। কেউ নাম জিজ্ঞেস করতেছে, আবার কেউ বলতেছে, তোমার তো অনেক সাহস, তুমি ওই আদিবকে চড় মেরেছো। জানো ও অনেক বাজে, বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, প্রচণ্ড উগ্র টাইপের, যাচ্ছে তাই করে, মারধর ওর নিত্যদিনের স্বভাব।
ওর বিরুদ্ধে কেউ মুখ খুললেও তাকেও ও ছাড়ে না। এসব কথা এখন ভালো লাগছে না তরুর, তাই কথা ঘোরাতে ও সবার কাছে পরিচয় জানতে চাই। তরু আর মোহনার সাথে আরও 3টা মেয়ে ফ্রেন্ডশিপ হয়ে যায়, সাফা, ইভা আর সাহারা। তারা এক সাইড জুড়ে বসে। নিয়ম করে দুবার মিথিলার ঘরে গিয়ে মিথিলাকে দেখে আসে তুরাগ। যদিও মিথিলা বিরক্ত হয়, ও তুরাগকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছে যে কিন্তু তুরাগ বেচারা, সে তো নাছোড়বান্দা। সে বিয়ে করলে মিথিলাকেই করবে। ছেলের তেড়ামি স্বভাব সম্পর্কে এতদিন মোটামুটি ভালোই অভিজ্ঞতা আছে তায়েব সাইয়েদি আর নূর নাহারের। তাই এখন তারাও চান যাতে মিথিলার সাথে এই বিয়েটা হয়। মিথিলার মায়ের অবশ্য এতে আপত্তি নেই। তার সাথে কথা হয়েছে আগে, তুরাগদের সিটি কর্পোরেশনের নির্বাচনের ঝামেলা শেষ হবে, এরপরেই না হয় বিয়েটা হবে। এই কথাটা জানার পর তুরাগের সব থেকে কাছের বন্ধু প্রান্ত সেও বলেছিল, এটা তোর কেমন ডিসিশন তুরাগ? একটা পাছাড় মেয়েকে বিয়ে করে তুই কি করবি বল? তোর জীবনে তো সব আনন্দই তো মাটি। সেদিন তুরাগ রাগ না করে বরং প্রান্তর পেট চাপড়ে বলেছিল, শোন প্রান্ত, মানুষের মনের শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। এর থেকে বেশি চাই না আমি। মিথিলার সাথে থাকলে আমি মানসিক শান্তি পাই, সেটা আর কোথাও পাবো বল? তুরাগ এক কথার জবাবে সেদিন প্রান্ত উত্তর না দিয়ে শুধু একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মনে মনে অনেক কিছু বলে, যা তুরাগের কান অব্দি আর আসে না। প্রান্ত চায় না তুরাগ শুনুক, মন যা চাইছে তাই করুক। কিছু সমস্যার কারণে নবীন বরণের ডেটটা কিছুটা পেছানো হয়েছিল, কিন্তু একদম অনুষ্ঠান করবে না, এটা তো হয় না। তাই কর্তৃপক্ষ নবীনবরণের আয়োজন করে ক্লাস শুরুর 5 থেকে 6 দিন পরে এই কয়দিন 5 জনের মধ্যে একটা ভালো বন্ডিং ও সৃষ্টি হয়। ঠিক করে সবাই একরকম শাড়ি পরেই ওয়ারেন্টেশনে যাবে, যেই ভাবা সেই কাজ। পরদিন সবাইকে ওয়ারেন্টেশনের একরকম শাড়ি পরেই আসছে। অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে, স্টেজে নৃত্য পরিবেশন চলতেছে। সে সময় সাফা বলে, তরু দোস্ত উঠ না, আমরা একটু ওইদিকে যাব, তোর জিজু আসবে ওখানে। দেখতে চেয়েছিলিস না তাকে? তরু মোহনাকে ডাকে। মোহনা বলে, না, এই গানটা আমার অনেক পছন্দের। এই নৃত্য মিস করা যাবে না, তুই যা। তরু তো বোকার মতো সাফার সাথে চলে যায়। সাফা ওকে নিয়ে যেতে যেতে একদম ভার্সিটির পেছন সাইডে নিয়ে চলে আসে। তখন প্রায় দুপুর টাইম চলতেছে। এই তপ্ত রোদে সেদিকে তেমন একটা মানুষজন ছিল না, খুব নীরব পরিবেশ। ভার্সিটির পেছন সাইডটা আবার অনেক গাছপালাও রয়েছে, যার কারণে সেদিকটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন। তরু বলে, সাফা, আমরা ওদিকে কেন যাচ্ছি? ভাইয়া ওখানে যেতে বলছে। তরু বুঝে ওঠে না যে সামনে ওর জন্য কি অপেক্ষা করতেছে। ভার্সিটি থেকে অনেকটা দূরে আসার পর দেখতে পাই সেখানে একটা গাছের সাথে হেলান দিয়ে আদিব দাঁড়িয়ে আছে। তরুকে দেখে অমনি থপ করে ওর হাত চেপে ধরে। ভীষণ ব্যথা পায় তরু, চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম। তরু সাফার দিকে তাকাই, সাফা এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছে। তরুর চোখে চোখ পড়তেই কানে হাত দিয়ে সরি বোঝাই। চোখ দিয়ে পানি বেরিয়ে যায় তরুর। এজন্যই হয়তো কাউকে সহজে বিশ্বাস করতে হয় না, বন্ধু বানানোর সময়ও ভেবেচিন্তে বানাতে হয়। তরু এটা ভেবেই কান্না আসে যে একটা মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়েকে এভাবে বিপদে ঠেলে দিতে পারে। তরু উঠে আসার প্রায় মিনিট দুয়েকের মাঝেই নৃত্য শেষ হয়ে গিয়েছিল, তাই মোহনা উঠে তরুকে খুঁজতে আসছিল। ক্যাম্পাসে না দেখে ক্যাম্পাসের পেছন সাইডে উকি দেয়। সেখানে দেখে সাফা একা একা ফিরে আসতেছে। মোহনা দৌড়ে সাফার কাছে যায়। মোহনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল সাফা। মোহনা জানতে চায় তরু কোথায়। সাফা উত্তর দেয়, আমি জানি না, খুঁজে নাও গিয়ে। মোহনা সাফার হাত চেপে ধরে শক্ত করে। বল, বলছি তরু কোথায়? আমি সত্যিই জানি না, ব্যথা লাগছে, ছাড়ো আমায়। তুই ওকে নিয়ে ভার্সিটির পিছন দিকে গিয়েছিস, তাহলে তুই একা কেন আসতেছিস? ভালোই ভালোই বল তরু কোথায়। যদি ওর কিছু হয় না, ভাইয়া তোকে জ্যান্ত কবর দিয়ে দিবে। কে তোমার ভাই? সময় নষ্ট না করে তরুকে খুঁজে যাও। সাফার হাত ছেড়ে দেয় মোহনা। ওরও মনে হয় শুধু শুধু এই মেয়েটা পেছনে সময় নষ্ট না করে দেখা উচিত তরু কোথায়। মোহনা ছুটে যায় ভার্সিটির পেছনের দিকে। ওর মনে হচ্ছে ওর কানে তরুর চিৎকার শুনতে পাচ্ছে। চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে।
শব্দ শুনে সেদিকে দৌড়ে যায় মোহনা। যা ভেবেছিল তাই, তরু ঠিক বিপদে পড়েছে। তরুকে আগেই বলেছিল কারোর সাথে ঝামেলা না করতে। আদিবের এক হাত তরুর দুহাত শক্ত করে ধরে আছে, আর এক হাত কোমরে আঁকড়ে ধরে তরুকে কাছে টানার চেষ্টা করতেছে। তরুর ছটফটানিতে বারবার আদিবের থেকে দূরে সরে যাচ্ছে তরু। মোহনা পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নেয়, পেছন থেকে গিয়ে জোরে আঘাত করে আদিবের মাথায়। প্রচণ্ড আঘাত লাগায় তরুর হাত ছেড়ে মাথায় হাত দেয় আদিব। এই সুযোগে মোহনা তরুর হাত ধরে আদিবের থেকে টেনে দূরে সরিয়ে আনে। ছিটকে নিচে পড়ে তরু। মোহনা আবার টেনে তোলে ওকে, ফিসফিস করে তরুর কানে বলে, এদিকে এই সময় কেউ আসবে না। এই জানোয়ারটার হাত থেকে বাঁচতে চাইলে আমার হাত ধরে দৌড় লাগা। বেশ কাজে লাগে কথাটি। এবার মোহনার হাত টেনেই তরু দৌড়াতে থাকে। একবারে ক্যাম্পাসের বাইরে চলে আসছে ওরা। হাঁটুতে ভর করে নিচে ঝুঁকে জোরে জোরে শ্বাস ফেলে দুজন। শ্বাস নেওয়ার গতি কমে আসলে মোহনা জিজ্ঞেস করে, এখন কি করবি? রিক্সা ডাক, বাসায় যাব। সন্ধ্যা ঘোর হয়ে রাতের অন্ধকার নেমে এসেছে, বেশ অনেক সময় হলো। সারাদিন দৌড়ে জাপের পর এখন একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। আগে তো আর বাসায় ফিরতো না, এখন সময় পেলেই বাসায় চলে আসে। তাই আজও চলে আসলো, কিন্তু বাহির থেকে দেখতে পেল পুরো বাড়ি অন্ধকার। শুধু কর্নারের দিকে 2টা রুমে বাতি জ্বলতেছে। এত তাড়াতাড়ি তো সবাই ঘুমিয়ে যাওয়ার কথা না। তাই অবাক হলো তুরাগ। দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখতে পেল মিথিলার রুমের বাতি জ্বলতেছে। আগে সেদিকেই পা বাড়ালো তুরাগ। বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করলো। ভেতর থেকে জবাব আসে। আমি ভেতরে আসলাম। ভেতরে ঢুকতে ঢুকতেই মিথিলাকে জিজ্ঞেস করে, হ্যাঁ এই মিথু, বাসা সবাই গেছে কোথায় বলতে পারো? হঠাৎ তরুর রুমে কেন? তরুর সাথে কথা থাকলে বলো, আমি ওকেই ডেকে দেই। কি হয়েছে, আবার অসুস্থ নাকি ও? কি হয়েছে খুলে বলো তো আমাকে। মিথিলার মুখ থেকে সবটা শুনে রাগে শরীর রি রি করে ওঠে। মন চাই এখনই ওই ছেলের হাত ভেঙে গুঁড়া করে দিতে। কত বড় অসভ্য ছেলে! ভার্সিটিতে পড়ালেখা করতে আসে, আবার নিজের ভার্সিটির মেয়েদের সম্মানে হাত দেয়। কিছু একটা ভাবে তুরাগ। রাগে সামনে থাকা টি টেবিলে জোরে আঘাত করে। উঠে যায় মিথিলার পাশ থেকে। পাশের রুমের দরজা খোলাই ছিল। একবার উকি দেয় সেই রুমে। নূরনাহারের কোলের মধ্যে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। চোখ ফুলে গেছে কান্না করতে করতে। রুমের ভেতর আর ঢোকে না তুরাগ। বাসায় এসেছিল রেস্ট নিতে, তার হলো কই। মাথা গরম করে বেরিয়ে গেল বাসা থেকে। বাসা থেকে বের হতে হতে ফোন দিল প্রান্তকে। বলল দলের কিছু ছেলেপুলেদের একসাথে করতে, আর আদিবের ঠিকানা খুঁজে বের করতে। তুরাগের কণ্ঠ শুনে প্রান্ত বুঝতে পারলো বেশ রেগে আছে, তাই বলল, মাথা ঠান্ডা কর ভাই, কে যে বল। মাথা ঠান্ডা করার কথা শুনে জোরে ধমক দিল তুরাগ। বলল, আমার বাড়ির মেয়েদের সম্মানে হাত দিয়েছে ওই কুকুরের বাচ্চা, ওরে খুঁজে বের কর। প্রান্তের নিজেরও মেজাজ খারাপ হলো। তুরাগকে শান্ত করার চেষ্টা না করে দলের ছেলেদের খবর নিল। বন্ধুদের সাথে ক্যারাম খেলায় ব্যস্ত ছিল আদিব। হাসি ঠাট্টা করছিল আর ক্যারাম খেলতেছিল। হঠাৎ করে কেউ একজন খুব জোরে ক্যারাম বোর্ডের মাঝ বরাবর আঘাত করে। মাঝখান থেকে ভেঙে যায় বোর্ড। আদিব ছাড়া বাকি 3জন ভয়ে ভয়ে তাকায় কে আঘাত করলো দেখার জন্য। হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে কেউ একজন, কিন্তু মুখে মাস্ক পরা, তাই চিনতে পারল না ওরা। ওরা সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ালো। কিন্তু ঘাড় তেড়া মানুষ কি কখনো সোজা হয়? যেমন আদিব। ও উঠে যায় মাস্ক পরা ব্যক্তিকে মারতে। আদিব গিয়ে পাঞ্জাবির কলার ধরে। সাথে সাথে এক বিকট চিৎকার দেয় আদিব। সেখানে থাকা বাকি 3জন ভয়ে ভয়ে তাকায় দেখার জন্য যে কি হয়েছে। দেখে যে হাত চেপে ধরে বসে পড়েছে আদিব। ওদের আর বুঝতে বাকি নেই, যে হাত দিয়ে কলার ধরেছিল সে হাত ভেঙে গেছে। ওরা আর সামনে না আগিয়ে ভয়ে দৌড় লাগায় সেখান থেকে। কয়েক মুহূর্তের মাঝে
ছোটোখাটো একটা ধ্বংসজ্ঞ হয়ে যায় সেই রুমের ভেতর, যেখানে বসে ক্যারাম খেলছিল আদিবরা। আদিবের অবস্থা খুবই ভয়ানক। নাক দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট কেটে গেছে, ভাঙা হাত নিয়ে ব্যথায় গগন বিদরে চিৎকার করছে। ধ্বংসযজ্ঞ চালিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তুরাগ। আশেপাশে লোকজন জড়ো হয়েছে, তবে আদিবের কাছে এগোনোর সাহস কারও নেই। এতদিন এই এলাকায় যাচ্ছে তাই করে বেরিয়েছে ও। ওর যন্ত্রণায় অতিষ্ঠ ছিল মহল্লার মেয়েগুলো। আজ এর এমন পরিস্থিতি দেখে অনেকেই মনে মনে সন্তুষ্ট, তবুও নিজেদের স্বাভাবিক করে দাঁড়িয়ে আছে সেখানে। তুরাগরা বেরিয়ে যাওয়ার পর কয়েক মুহূর্ত পরেই সেখানে একটা কালো রঙের গাড়ি এসে থামে। সেটা থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে ডক্টর আবির। তাড়াহুড়োয় কি করবে মাথায় আসে না। ভাইয়ের শরীর থেকে শার্ট খুলে সেটা দিয়ে এই ভাঙা হাত গলার সাথে ঝুলাই। ড্রাইভারের সহযোগিতায় গাড়িতে তোলে আদিবকে, ব্যাক সিটে শোয়াই। হসপিটালে নিয়ে আসে আদিবকে। যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে আদিব। হসপিটালে এনে রক্তগুলো মুছিয়ে দিতে হাত ব্যান্ডেজ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছে আদিবের। কেবিনের সামনে পায়চারি করতেছে আবির। অপেক্ষা ভাইয়ের জ্ঞান ফেরার। 3 দিন যাবৎ ভার্সিটি বন্ধ করে দিয়েছে তরু আর মোহনা। তরু এখনো ভয় পেয়ে আছে, সে কোনোভাবেই যাবে না ভার্সিটিতে। যদিও পরের দিন সকালেই নিউজে দেখেছে আদিবের অবস্থা, কিন্তু যারা মেরেছে সবাই হেলমেট পরা ছিল, তাই কারো চেহারা দেখা সম্ভব হয়নি। তবুও তরু শিওর এটা যে তুরাগ ভাই করেছে। তাকে কিছু জিজ্ঞেস করেনি তরু। এখন আদিব কয়েকদিন আরে ভার্সিটিতে আসতে পারবে না, তাই ভার্সিটিতে তো যাওয়াই যায়, তাও মন সায় দিচ্ছে না। সবাই অনেক বোঝানোর পরে রাজি হলো যাওয়ার জন্য। মিথিলা বারবার করে মোহনাকে বলে দিল তরুর হাত যেন না ছাড়ে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে। আরও ভালো হবে, নেক্সট ইয়ার ভালো হবে। সবাই পাশে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করেন, সাপোর্ট করেন। সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন যাতে নেক্সট ইয়ারও কিছু করতে পারি। সবই তো আপনাদের জন্যই করা, তাই না? আপনারা দেখা যাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করলে অনুপ্রেরণা যোগাই। তো সবাই পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।